হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ সিম্পল লাইফ অ্যান্ড সিম্পল হোম বাই গার্গি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে চলেছি, কোথায় যাচ্ছি জানি না, তবে চলেছি এক অদ্ভুত আনন্দ নিয়ে। সব পুজো যেহেতু শেষ হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। পুজোতে তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছো। কালী পুজোর আনন্দ আমরাও করেছি, দুর্গা পুজোয় করিনি তো কী হয়েছে, কালী পুজোতে করেছি। আর এখন আমরা রয়েছি দ্বিতীয় হুগলি সেতুতে। তোমরা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করেই ফেলেছো যে আমরা এখন কোথা দিয়ে চলেছি। কি দারুণ লাগছে না? সাথে কিন্তু আকাশটাও অপূর্ব সুন্দর। এই সৌন্দর্য কতদিন থাকবে জানি না, তবে যে কদিনই থাক, আমরা পেয়ে গেছি আজকের, আমাদের ক্যামেরা বন্দি করে ফেলেছি আকাশটাকে, সঙ্গে গঙ্গাটাকেও। গঙ্গা নদীর এই অপূর্ব সৌন্দর্যটা কিন্তু সত্যি, যদি এখানে এই ব্রিজের উপরে গাড়ি দাঁড় করানো সম্ভব হতো তাহলে কিন্তু দাঁড় করাতাম, কিন্তু যেহেতু সেটা সম্ভব নয় তাই দাঁড় করালাম না। তাই তোমাদেরকে আমি এই উপর থেকে কতটা অপূর্ব লাগে গঙ্গাকে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু আমরা হাওড়া ব্রিজটাকেও দেখতে পেতাম। তাই দুটো জিনিস দেখতে পেতাম, কিন্তু গাড়ি দাঁড় করানো যাবে না বলে আমরা কিন্তু দাঁড়াইনি। যাই হোক, আমরা এখন চলেছি, কোথায় যাচ্ছি জানি না, চলেছি কিন্তু সুদূরের পথে, অর্থাৎ সীমানা ছাড়িয়ে, চলনা হারিয়ে, চোখ যেদিকে চায়, মন যেদিকে চায়। আজকে আমরা একটু ঘুরে বেড়ানোর মুডে আছি, তবে দাদা মাথায় রেখেছে কোথাও একটা নিয়ে যাবে। দাদার প্ল্যানিং আছে, মানে সমু প্ল্যান করে রেখেছে। সমু কিছু একটা প্ল্যান করেছে, কি প্ল্যান করেছে আমি জানি না, তবে যাই হোক, দেখি যে ও আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আফটারঅল আমরা কোথায় যাচ্ছি, তবে গন্তব্যস্থল তো মনে হচ্ছে যে আমরা চলেছি, মনে হয় ওই দীঘার দিকেই হয়তো, বাট দীঘা নয়, দীঘার দিকে বাট দীঘা নয়। দেখা যাক, তোমরা তার সাথে রাস্তার আনন্দটা নিতে থাকো, আর আমি মাঝে মাঝে আসার চেষ্টা করব। যদি কিছু বলার থাকে আমি বলে দেবো, ঠিক আছে? লেটস গো অ্যান্ড এনজয় আওয়ার ট্রিপ। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমরা কিন্তু কোলাঘাটের দিকেই। আর এই যে আমরা এই রাস্তাটা ধরলাম, এটা কিন্তু সোজা যদি চলে যেতাম ওই ডান দিক দিয়ে, তাহলে ওটা কোলাঘাট হতো। আর যেহেতু আমরা ডান দিকে যাইনি, তাই বাঁ দিকে ঢুকে গেলাম, তাই আমরা কিন্তু কোলাঘাটের দিকে ঢুকিনি, মানে এদিক দিয়ে গেলে কোলাঘাট পড়ে না। তা যাই হোক, আমরা এখন কোন দিকে যাচ্ছি তোমরা বোধহয় বুঝে ফেলেছো। হ্যাঁ, একদম ঠিক, আমরা দেউলটির দিকে চলেছি। আর আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, ভেবেছিলাম যে ব্রেকফাস্ট করতে পারবো, যখন ভেবেছিলাম তখন 11টা বাজে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কেউই কোনো একটা জায়গায়, একটা ধাবা পর্যন্ত পাইনি খোলা, আর কি সব বন্ধ, জানি না কেন, বাট সবই বন্ধ ছিল, যার জন্য কি আমরা ব্রেকফাস্টটাই করতে এখনও পারিনি। দেখা যাক আমরা কোথায় গিয়ে অতঃপর ব্রেকফাস্ট করতে পারি। রাস্তাঘাট আর সাথে একবার করে মেঘ, একবার করে রোদ্দুর, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর অনেক দিন পর যেন একটা রিফ্রেশমেন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ অ্যান্ড সিম্পল হোম বাই গার্গি। তোমাদের সকলকে হ্যালো, গুড মর্নিং। যদিও গুড মর্নিং টাইম অনেকক্ষণ চলে গেছে। আমরা আজকে বেরিয়েছি ঘুরতে, অনেক দিন পর, পুজোর পর, লক্ষ্মী পুজোর পর আজকে ঘুরতে বেরিয়েছি। আর ঘুরতে বেরিয়ে সকাল থেকে কিচ্ছু করতে পারিনি। এখন ভাবলাম না, তোমাদেরকে তো একটু দেখানো উচিত। কিছুটা রাস্তাঘাট তোমরা দেখেছো, তার কারণ একটাই, দাদা কিছুটা ভিডিও করেছে, তাই তোমরা দেখতে পেয়েছো। হ্যালো করো, হ্যালো। এখনো ব্যস্ত, তার কারণ গাড়িতে খুব সুন্দর সুন্দর গান চলছে, আর সেগুলো মন দিয়ে শুনছে।
আর আমরা কোথায় চলেছি এখন তো বলবো না, একদম জায়গায় গিয়ে তবেই জানতে পারবে। তোমরা কেউ বিশ্বাস করবে না হয়তো, আমরা এখনো ব্রেকফাস্ট করে উঠতে পারিনি, কোনো জায়গায় একটা ধাবা না একটা কিচ্ছু খোলা পাইনি, এত মন খারাপ, এক কাপ চা পর্যন্ত পাইনি, পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, চলো আবার কিছুক্ষণ পর আসছি, যদি কোনো ধাবা ঠাবা পাই তাহলে খাবো যাবো যখন তোমাদের সঙ্গে। আমাদের টাকা আমরা এখন সম্পূর্ণ একটা আলাদা একটা পরিবেশে ঢুকে গেছি, যে জায়গাটার নাম দেউলটি। আর আমরা চলেছি, তোমরা বোধহয় ঠিকঠাকই গেস করে ফেলেছো, হ্যাঁ তোমরা একদম রাইট, আমরা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে চলেছি। অ্যাকচুয়ালি এমনভাবে বললাম মনে হচ্ছে যেন তিনি আমাদের নেমন্তন্ন করেছেন আর আমরা তার বাড়িতে যাচ্ছি। ব্যাপারটা তা নয়, হঠাৎ করেই ডিসিশন নেওয়া হয়েছে আমরা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাব। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর এবং একটু গ্রাম্য আভা আছে, খুব ভালো লাগবে আশা করি। আমি নিজেও এই প্রথম যাচ্ছি ওই জায়গায়, আমি সঠিক জানি না, যাই হোক তা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। আর যখন আমরা পৌঁছে যাব তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে, যেটা হলো দেউলটি পানিত্রাস সমতাবের জায়গাটার নাম, মানে এই গ্রামটার নাম সমতাবের। দেউলটি সমতাবের পানিত্রাস এরিয়াটার নাম, পানিত্রাসে আমরা পৌঁছে গেছি। আর একটুখানি এগোলেই ওনার অপূর্ব সুন্দর মন ভরানো বাড়ি
স্মৃতি বিজড়িত বাড়ি বলা উচিত, কেননা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই হলো বাড়ির সদর দরজা, তোমরা দেখতে পাচ্ছ। একদম আমরা তার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। গাছগাছালি এবং না জানি আরও কত সুন্দর ভেতরটা, আমি বাইরেটাই দেখছি, পূর্ব লাগছে বাইরেটা দেখে, সত্যি মনটা ভরে যায়। এখনও খুবই যত্ন করে রাখা হয়েছে, খুব সুন্দর। আমি ভেতরে ঢুকে যাচ্ছি। এই জায়গাটা খুবই ভালো লাগছে, এখানে নানান রকমের গাছ রয়েছে, সুন্দর একটা বাগান করে রাখা হয়েছে, ভালো লাগছে। আমি বেশি কিছু বলবো না, তোমরা এর আনন্দ নিতে থাকো। বাকি যা কিছু, আর একদম সামনেই দেখা যাচ্ছে তার অপূর্ব সুন্দর একটি স্মৃতিসৌধ, আর তার দুপাশে রয়েছে বাগান, আর মাঝখানে স্মৃতিসৌধটি খুব সুন্দর। হিয়া আবার তার পেছনে চলে গেল, একটু লুকিয়ে উকি উকি খেলছে। অপূর্ব লাগছে, খুবই সুন্দর। আর ঠিক তার সামনেই রয়েছে রূপনারায়ণ নদী। আর আমি এখন সোজা চলে যাব তার বাসভবনে, এবং বাকি যা কিছু বাসভবনে গিয়েই জানতে পারবো আশা করা যায়। আমি বাসভবনের দিকে চলে যাচ্ছি। দুলাল মান্না ওনার নাম। এই যে এটা পেয়ারা গাছটা দেখছেন, এই যে বসেছিল যে উপরের অংশটা দেখছেন, ওটা 2014 গাছটা মারা গেল রূপনারায়ণের জলকে। গ্রামে সুমতির গল্পের পেয়ারা গাছ। এই যে সোজা পুকুর, এই পুকুরটা দেখছেন, রামের সুমতিতে দুটো উনি মাছ পুষেছিল, ঠিক আর গণেশ। এটা রামের সুমতির গল্পের পেয়ারা গাছ। এটা 4 বছর আগে রূপনারায়ণের জল উঠে গাছটা মারা গেল। সামনে যে পুকুরটা দেখছো, এই পুকুরে দুটো মাছ পুষেছিল, কার্তিক আর গণেশ। সোনার লোলুক পরিয়েছিলেন, সেটাই পুকুর। এই যে খাঁচাটা দেখছেন, এখানে উনি ময়ূর পুষতেন। এখন তো ময়ূর পোষা যাবে না, সরকার থেকে বারণ। এবার আপনি চলে আসুন, আমরা যে দেখাবো লেখার ঘরটা। এটা লেখার ঘর। এই চেয়ারটা বসতেন। যে রূপনারায়ণ নদীটা দেখছেন, এই নদীটাই রাস্তায় গা দিয়ে বলতো। নদীটা এখন সরে গেছে। ওনার জুতো ব্যবহৃত জুতো, এটা পরে ওনার লাঠিটা আছে। ওনার নিচে যে ছবিটা দেখছেন মৃত্যু সজ্জায়, এটা ওনার যেটা পক্ষের স্ত্রী, ওনার নাম ছিল হিরণময়ী দেবী। ওনার মৃত্যুর পরও উনি 23 বছর পরে মারা যান। আপনার যে এসছেন, এটা শান্তা বেড জায়গাটার নাম। এখানে 12 বছর ছিলেন। উনি প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায়, শান্তি দেবী নাম ছিল। তারপর ওনাকে বিয়ে করেন হিরণময়ী দেবী। উনি এখানেই থাকতেন। শান্তি দেবী এবং ছেলে একই সময়ে প্লেগ মারা গেলেন। মারা যাওয়ার পর উনি হাওড়ায় থাকতেন ভাড়া বাড়ি, বিজয়বাল স্কুল, অলকা সিনেমা ওর পাশে। তাহলে শান্তা বেড়ে উনি এলেন কেন? এই বাড়ি থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুর। ওনার দিদি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যেটা ছদ্মনাম। ওনার দিদির নাম হচ্ছে অনিলা দেবী, ছদ্মনাম নামে লিখতেন। উনি নামে, দিদির নামে ছদ্মনামে লিখতেন। তখন রূপনারায়ণ নদীটা দেখেই জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন, 25-এ বাড়িটা তৈরি করেন, আর 26 থেকে 38 অবধি ছিলেন। অসুস্থ হয়ে পড়লেন, এখান থেকে চলে যান বালিগাঁও অশ্বিনী দত্ত রোডে। ওখান থেকে ওনার সরবাবুর মৃত্যু হয়েছিল সুবীর চ্যাটার্জির পার্ক নার্সিং হোম। ওনার লিভার ক্যান্সারে মারা যান। ওনাকে দেওয়া হচ্ছে ক্যারোথলায়। এই থেকে যাবেন, ওনাদের
দু ভাইয়ের ওখানে স্মৃতিসৌধ আছে, হিরোমিজুর আছে, হিরোমিজুরকে দেওয়া হয়েছিল আর ওনাদের দেওয়া হয়েছিল কেরাতনে। যাবার সময় দেখবেন এটা বসার ঘর বৈঠকখানা। হ্যাঁ, আপনি দিয়ে আসুন না, এটা বসার ঘর বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু সব নদীর পথে এসে রাতে এখানে মিটিং হতো হারিকেন লণ্ঠন দিয়ে। এই যে ঘড়িটা দেখছেন ওনার সময় ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলছে ঘড়ি। ওনার গড়গড়া তামাক খেতেন, কোথাও আঙুল বাড়াচ্ছি, গড়গড়া, এটা গড়গড়া। পাশে দেখছেন ওটা ভাব সেট। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না, বাইরে মানে বার করে দিতেন, শুনতেন। আর এখানে যে বইগুলো দেখছেন উনি পড়তেন, চিকিৎসা করতেন গরিব দুঃখীদের। যে দোকানা সরকার দেখছেন উনি হাওড়া জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন ছিল চরখা। হ্যাঁ, এইটা হলো চিকিৎসার ঘর ছিল, হোমিওপ্যাথি করতেন। এটা বই ছিল বলেছি। হ্যাঁ, এই যে এখানে ঠাকুরটা দেখছেন নিত্য সেবা হয়। চিত্তরঞ্জন দাস, সিয়ার দাস যখন অ্যারেস্ট হয়ে গেলেন জেলে যার আগেই ওনাকে পুজোর দায়িত্বটা দিয়ে গেলেন, নিত্য ঠাকুর পুজো হয়। আর এখানে যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, আর যখন আলমারিতে ওষুধ আছে, আমি চিকিৎসার ঘর আস্তে আস্তে বার করি। সিয়ার দাস ইন্ডিয়া। হচ্ছে শোবার ঘর। উনি রাতে এইখানে শুতেন, এই বিছানায় বসে উনি নদী দেখছেন। তখন পাঁচিলের গা বেয়ে রূপনারায়ণ নদী বয়ে যেত। এখনকার বর্তমান উত্তরাধিকারী জয়বাবু, জয় চট্টোপাধ্যায় নাতি, ওই যে লাল ফ্রেমে ছবি বাঁধানো আছে নীল ড্রেস পরা, দেখুন ওইটা নাতির ছবি। ওনার বাবা অমল চট্টোপাধ্যায়, মা মনিকা চট্টোপাধ্যায়। একদম নিচে দেখুন লণ্ঠন আছে, লণ্ঠন জ্বালিয়ে নেতাজি মিটিং করেছিলেন। তখনকার দিনের লণ্ঠন, পাশেরটা বাতি রাখা স্ট্যান্ড, উনি জলচৌকির মধ্যে রেখে লেখালেখি করতেন। বার্মা কাঠের তৈরি আলমারি আনলা, বার্মাটিক কাঠ, সেগুন কাঠ। দেয়ালটা মাটির দেওয়াল, 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা লফট রয়েছে দেখুন, ওখানে মই ঠেকিয়ে তখনকার দিনে ভেতরে জিনিসপত্র রাখা হতো। আমরা দুজন থাকি এ বাড়ির দেখাশোনার দায়িত্বে, নিচে দাদু, ওপরে আমি। আমরা বংশ পরম্পরা ধরে এ বাড়ির দেখাশোনার দায়িত্বে আছি। আমার নাম হচ্ছে টুবাই পতি। জয়বাবু উনি আমাদের রেখেছেন, আমরা গভর্নমেন্টের কোনো লোক নই। যে নাতির কথা বললেন উনি, তিনি হচ্ছেন টুবাই। আমরা আমাদের সবটা বাড়ি দেখাশোনার দায়িত্বে আছি। হ্যাঁ, তবু এটা ওনার ঠিক আছে। এটা রাইটিং প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। উনি যখন এখানে দাঁড়িয়ে লেখালেখি করতেন, রূপনারায়ণ নদীটাই ক্ষেত দিয়ে বইতো। এখানে দাঁড়িয়ে উনি লিখেছিলেন অভাগী সরকার, পল্লী সমাজ, মহেশ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস, 1926 থেকে 1938। জীবনের শেষ 12টা বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। এইখানেই এইটা সেই রাইটিং প্যাড, উনি এখানে দাঁড়িয়ে লেখালেখি করতেন। ওনার সময় নদী কিন্তু এই ক্ষেত দিয়ে বইতো। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর বাঁধ। বাড়িতে অ্যাকচুয়ালি রূপনারায়ণ নদীর কোলেই অবস্থিত ছিল। চারদিকটা গোল বারান্দা, মাঝখানটায় বাড়ি। চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা। আচ্ছা, ব্যাকডোর এ বাড়ি। ইংরেজরা যখন নদীপথ দিয়ে হানা দিতেন এ বাড়িতে, বিপ্লবীরা পালিয়ে যেত। এই যে হারকিন লণ্ঠন দেখতে পাচ্ছেন, ওই লণ্ঠন জ্বালিয়ে বিপ্লবীরা মিটিং করতেন। নিচে বৈঠকখানার ঘরেতে বিপ্লবীরা পালিয়ে যেতেন। এটা তখনকার দিনের বাথরুম, ওপেন বাথরুম হচ্ছে এইটা।
অসুস্থকালীন বাথরুম। উনি যখন ছিলেন এই বাড়িতে উনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে যান। দোতলার ওই ঘরটায় উনি শুতেন, এই বাথরুমটা উনি ইউজ করতেন বলে বাথরুমের কোনো দরজা করেননি উনি। ওটা ধানের গোলা, পাশেরটা ঠাকুর ঘর, এই যে চালির চালটা আছে রাধাকৃষ্ণ ঠাকুর দেখলেন আগে উনি এখানে রেখে পুজো করতেন। এখন ব্রাহ্মণ দিয়ে ওখানে পুজো হয়। এটা হিরণময়ী দেবী মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী এই ঘরেতে মৃত্যু, সেকেন্ড ওয়াইফ এই ঘরেতে মৃত্যু, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী। এই ঘরটা বন্ধ থাকে, টুরিস্টের জন্য বন্ধ থাকে। এটা জানলা দিয়ে দেখতে হয়। তা আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমাদের ভেতরে পরিষ্কার করতে হয়। এটা 12 মাস স্টাইলে বাড়িটা তৈরি, চারদিক মানে ওই দিক দিয়েও দরজা খোলার ব্যবস্থা আছে। তো মাটির এই দেয়ালটা পুরোটাই মাটির দেয়াল, পরে চুন দেওয়া রয়েছে। এটা ওনার সময়কার মেঝে, কড়ি, বর্গা, চুন, সুরকি, তখনকার দিনের মেঝে এটা। বসে বিকালে রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্যটা দেখতেন। এক অপূর্ব অনুভূতি হলো এইখানে এসে, কত কিছু জানলাম। আর সত্যি বলতে কি ভীষণ ভালো লাগলো। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুধু স্মৃতি বিজড়িত একটা বাড়ি নয়, এখনও সেই বাড়ি তার স্মৃতি বহন করে চলছে অনেকগুলো জায়গা। টুবাই যে আর কি আমাকে এতগুলো ইনফরমেশন দিল, ওর মাধ্যমে আমি পেলাম। তার সেকেন্ড ওয়াইফের কথা আমি সেরকমভাবে জানতাম না, আজ জানতে পারলাম। তার সেকেন্ড ওয়াইফ আছে, এটা আমি জানতামই না। বার্মায় প্রথম বিয়ে, তো প্রথম বিয়ে বার্মায়, মানে এরকমই একটা ব্যাপার। হয়তো খুব অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু বাইরে প্রচণ্ড আলো আর এখানটা অন্ধকার, তাই এই জায়গাটা এরকম লাগছে। পুরো বাড়িটা মাটির, আমরা একটা মাটির দোতলা বাড়ি, অথচ তার মেঝে বলো সব কিছু দেখো তোমরা, কি অপূর্ব। তখনকার মেঝে একদম পুরো চকচক করছে, সত্যিই তাই। যে মার্বেল ফেল, তার সাথে এই পাখিগুলোর কলরব যেন আরও অপূর্ব একটা শোভা নিয়ে আসছে এই জায়গাটার। সত্যি খুব ভালো লাগলো। ভাবতে গেলে বড্ড ভালো লাগছে যে আজকে এইখানে এসছি। কোনো একদিন নেতাজি সুভাষচন্দ্র বোসও এই বাড়িতে এসছিলেন,
তার পদধূলি এখানে আছে, ভাবতে গেলে মানে রোমহর্ষক একটা ফিলিংস আসছে। আর তাই না বলে পারছি না যে ভীষণ ভালো লাগছে এই জায়গাতে এসে। এত এত স্মৃতি রোমন্থন হচ্ছে এখানে এসে, জেনে শুনে বড্ড ভালো লাগলো যে শুধুমাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নয়, এখানে কত বিপ্লবীদের কত কিছু প্ল্যানিং, পূর্ব নির্ধারিত কত প্ল্যানিং ছিল। ওই পেছনের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে তারা পালিয়ে গিয়েছে ইংরেজ যখন আক্রমণ করতে এসেছে বা খবর পেয়ে এসেছে যে স্বাধীনতা সংগ্রামীরা এখানে গোলটেবিল বৈঠক করছে, আর সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এগুলো ভাবলে এখনও যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। হিস্ট্রি সম্বন্ধে যে কোনো বিষয় এগুলো আসতে পারে, আমার বড্ড ভালো লাগে। কার্তিক গণেশের নথ করা মাছ এখানে, মানে কার্তিক গণেশ দুটো মাছ ছিল, এদের নথ পরানো ছিল। হিয়ার ফ্রেন্ড এখানে দুজনেই রয়েছে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। আমরা এখন চলেছি রূপনারায়ণ নদীর কাছাকাছি রাস্তাটা দিয়ে।
অতঃপর আমরা রূপনারায়ণ নদীর সামনে এসে গেছি। হিয়া এখানে বসে একটু রেস্ট নিচ্ছে, আর দেখতেই পাচ্ছ যে প্রচন্ড রোদ্দুর, অপূর্ব লাগছে। আর চাও এসে গেছে, রাখতে এখানে বসে, চাও এসে গেছে। আমরা রোদ্দুরে বসবো না, ছায়াতেই বসবো, ভয়ঙ্কর রোদ্দুর। ভীষণ ভালো লাগছে জায়গাটায় এসে, খুব ভালো লাগছে। সৃজা আর রোহিত এরা দুজন জ্যাঠতো খুড়তো ভাই বোন। আসলে আমরা যে দোকানটায় চা খেতে এসেছি একদম রূপনারায়ণ নদীর কোলে অবস্থিত, সেই দোকানটায় যে মালিক আছেন তারই নাতি নাতনি হচ্ছেন এরা। এই সৃজা পড়ে ক্লাস 3-তে আর রোহিত পড়ে 6-এ। দুজনেই পড়াশুনোও করে, আবার তার ফাঁকে ফাঁকে দাদুকে এসেও সাহায্য করে। জানি না আমাদের ছেলেমেয়েরা তো এতটা এখনও স্বাবলম্বী হতে পারেনি, এরা কিন্তু এইটুকু বয়সেই স্বাবলম্বী হয়ে গেছে। যদিও আমি এদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, কেননা যাতে এরা অনেক বড় হয় আর কাজ করছে ঠিক আছে, তার সাথে পড়াশোনাটাও যেন মন দিয়ে করে। আর রূপনারায়ণ নদীর সৌন্দর্য তোমরা দেখে নিশ্চয়ই খুব তোমাদের ভালো লেগেছে। এই জায়গাটাকে কল্যাণপুর গ্রাম এই জায়গাটার নাম। আর এই কল্যাণপুরের একদম সত্যি একটা অপূর্ব সুন্দর শোভা হলো এই নদীটা। সত্যি যা দেখে চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল, ভীষণ 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 ভালো লেগেছে। আর আজকে এখানে আসতে পেরে নিজেকে সত্যি খুব ধন্য মনে হলো। তোমাদের কাছে আমি একটাই কথা বলবো যে তোমরা একটা দিন সময় বার করে, যদিও শীতকাল পড়ে গেছে, তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো। একটা দিন, শুধুমাত্র একটা দিনই লাগবে। একদিনের ছুটি থাকলে ইজিলি তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। যারা ট্রেনে করে আসবে তারা দেউলটি স্টেশনে নেবে, সোজা চলে আসবে। আর যারা বাইকে বা কারে আসবে তাদের তো খুব একটা অসুবিধে হবে না, তারাও সুন্দরভাবে চলে আসতে পারবে। তাহলে এরপর আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করব। এবার গুটি গুটি পায়ে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আর সেই ফাঁকে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া দেখি কোথায় করতে পারি। তাহলে এখনকার মতন টাটা। নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা সকলে লাইক করো, অবশ্যই কমেন্টস বক্সে জানিও কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলো না। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও একদম তোমরা শুরুতেই আসার সাথে সাথে পেয়ে যাও। নোটিফিকেশান আসার সাথে সাথে তোমরা দেখতে পাবে সবার আগে আমার ভিডিও। দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোসাপ। তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা কতটা বড়। রাস্তা ক্রস করে জলে নেমে গেল। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, খাবারও এসে গেছে। খুবই টায়ার্ড হয়ে গেছি, আর আমাদের চোখের সামনে খাবার এসে গেছে। আমরা তিনজনে 3 রকম খাবার নিয়েছি। হিয়া নিয়েছে বাটার নান, আর সঙ্গে কি চিকেন, না চিকেন ভর্তা। আর সমু নিয়েছে, সমু এটা কি মাছ? ও ভেটকি প্লেট নিয়েছে। আর আমি নিয়েছি চিকেন, আমি দেখাচ্ছি। খুবই সুন্দর মেনু, দেখে ভীষণ ভালো লাগছে। ভাত রয়েছে, এটা হচ্ছে সয়াবিন বোধহয়, না এঁচড়, পটলের একটা আলু পটলের তরকারি, শুক্তো, ডাল, ভেটকি মাছ, আলু ভাজা, স্যালাড। আর বললে না তো এইটা পাঁপড় খেয়ে নিয়েছি। এটা মনে হয় পায়েস, আমারও মনে হচ্ছে এটা পায়েস। আমি নিয়েছি চিকেন, অ্যাজ ইউজুয়াল বাকি সব আইটেম সেম টু সেম আমারও তাই আছে। সাথে ডালের সাথে পাঁপড় ভাজা, চাটনি,
পায়েস বোধ হয় না? এটা পায়েস, ওটা চাটনি। পায়েস, ওটা চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, ভীষণ ভীষণ সুন্দর। আর আজ সত্যি বেরিয়ে বড্ড মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো। আবার আসছি, তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই খুব এনজয় করেছো আমার সাথে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। তার কথা আমিও আজকে বললাম সকলকে সারাং হ্যাঁ, মানেটা বলে দাও। I love you. গুড নাইট।